গরম পড়তে না পড়তেই সবার বাড়িতে এসি পাখা ইত্যাদি চলতে শুরু করে। বেশ কিছুদিনের মধ্যে দেখতে দেখতে ভালোই গরম পড়ে। তাই সাবিত্রী দেবীর পাড়ার প্রত্যেকটা ঘরেই এসি পাখা টেবিল ফ্যান ইত্যাদি চালানো হয়। কিন্তু সাবিত্রী দেবী গরমের মধ্যেও আলো পাখা এসি সমস্ত কিছু বন্ধ করে বসে থাকে, কারণ সে মোটেই বেশি টাকা বিদ্যুতের বিলের পেছনে খরচা করতে পছন্দ করে না। এতে করে সাবিত্রী দেবীর পরিবারের প্রত্যেকেই ভীষণই বিরক্ত বোধ করে, কারণ গরম পড়লে তারা মোটেই আরামে থাকতে পারে না। কিছুদিন পর সাবিত্রী দেবীর ছেলে প্রীতম প্রিয়াঙ্কাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। বিয়ের পর নতুন বউ যখন শ্বশুর বাড়িতে আসে, তখন প্রিয়াঙ্কার বাবা তার সাথে এসি ফ্রিজ টেবিল ফ্যান পাখা ইত্যাদি পাঠায়। বৌমা, তোমার বাবা তো পারে বটে, এইসব এসি ফ্রিজ টেবিল ফ্যান এগুলোর আবার কি দরকার ছিল? এমনিতেই গরমকালে এই পাড়ায় হাজার হাজার টাকা ইলেকট্রিক বিল আসে, তার উপর বেকার বেকার এগুলো চালিয়ে বিদ্যুৎ নষ্ট করার তো কোনো মানেই হয় না। প্রিয়াঙ্কা তার শাশুড়ি মায়ের কথা শুনে খুবই অবাক হয়। সেই সাথে প্রিয়াঙ্কা ভালো করেই বুঝতে পারে তার শাশুড়ি মা ভীষণই কিপটে প্রকৃতির মহিলা। আর যেহেতু প্রিয়াঙ্কা তখনও বিয়ের বেনারসি শাড়ি পরে থাকে, তাই তার প্রচন্ড গরম লাগে। কিন্তু তার শ্বশুর বাড়িতে কোনো পাখা কিংবা টেবিল ফ্যান চালানো হয় না। ভাগ্যিস আমার বাবা এসব কিছু পাঠিয়েছে, না হলে আমি তো গরমে মরেই যাব। গরমকালে সবাই এসি পাখা ফ্যান ফ্রিজ ব্যবহার করে, কারণ এখনকার দিনে শহরে যা গরম পড়ে, তার মধ্যে এগুলো না থাকলে লোকে তো মারা যাবে। প্রিয়াঙ্কা এই বলে ঘরে চলে যায়। এদিকে প্রিয়াঙ্কার শ্বশুরবাড়ির লোকেরা প্রিয়াঙ্কা এবং প্রীতমের ঘরে এসি পাখা টেবিল ফ্যান ইত্যাদি রেখে দেয় এবং রান্নাঘরে ফ্রিজটা রেখে আসে। কিন্তু দুঃখের বিষয়, প্রিয়াঙ্কা যখনই এসি পাখা চালিয়ে আরাম করে, তখনই তার শাশুড়ি মা কিছুতেই তাকে বিদ্যুৎ পোড়াতে দেয় না। বৌমা, আমি সেই বিকেল 4টে থেকে লক্ষ্য করছি তুমি এসি চালিয়ে বসে আছো। এখন সন্ধ্যা 7টা বাজে, তবুও এসি বন্ধ হয়নি কেন? মাসের শেষে যখন হাজার হাজার টাকা বিল আসবে, তখন বিদ্যুতের বিল কি তোমার বাবা দেবে? উফ বাবারি বাবা, বিদ্যুতের বিল দেওয়া নিয়ে আপনি তো আমার মাথা খারাপ করে দেবেন। সকালবেলা ঠান্ডা জল খাবো বলে রান্নাঘরে গেলাম, দেখলাম ফ্রিজ বন্ধ হয়ে পড়ে আছে, সব খাবার দাবার তো পচে গেছে। এরকম করে কি করে হবে বলুন তো মা? আমি যা বলছি ভালোর জন্য বলছি। আমাদের পাশের বাড়ির টিনাকে দেখেছো? সকাল থেকে রাত পর্যন্ত এসি চালায়, ফ্যান চালায়, টিভি চালায়, আলো জ্বালায়, ফ্রিজের জল খায়, আর মাসের শেষে হাজার হাজার টাকা বিদ্যুতের বিল দেয়। আমার কিন্তু এসব একদম পছন্দ হয় না। হ্যাঁ ভালো তো, গরমের মধ্যে বিদ্যুতের বিল দেওয়ার ভয়ে কষ্ট করবে, তার তো কোনো মানে হয় না। প্রিয়াঙ্কা এই বলে তার শাশুড়ি মাকে চুপ করিয়ে দেয়। কিন্তু সে গরমের মধ্যে কষ্ট পেলেও সাবিত্রী দেবী প্রত্যেকটা ঘরে লাইট ফ্যান এসি সমস্ত কিছু বন্ধ করে দেয়। এমন সময় প্রিয়াঙ্কা বারান্দায় গিয়ে দেখে যে তাদের পাশাপাশি প্রত্যেকটা বাড়িতেই এসি চলছে, ফ্যান চলছে, লাইট জ্বলছে, কিন্তু প্রিয়াঙ্কাকে গরমে কষ্ট পেতে হয়। এবার ঠিক মতো ব্যবস্থা করতেই হবে, না হলে দেখছি আমার শাশুড়ি মা গরমে আমাকে মেরেই ফেলবে। ওরে বাবারে, আমি তো পুরো ঘেমেই যাচ্ছি। একটা কাজ করলে হয়তো, আমার শাশুড়ি মায়ের যখন বিদ্যুতের বিল আসা নিয়ে এতটাই সমস্যা হয়, তাহলে আমি বিদ্যুৎ চুরি করে আলো পাখা টেবিল ফ্যান এসি ফ্রিজ সব চালাতে পারি। তাহলে বেশি বিদ্যুতের বিলও আসবে না, আর আমার শাশুড়ি মা রেগেও যাবে না। এই ভেবে প্রিয়াঙ্কা খুবই খুশি হয়। শহরে অনেক জায়গায় এমনও হয় যে বিদ্যুতের বিল দেওয়ার ভয়ে সবাই তার বাড়ি থেকে বিদ্যুৎ চুরি করে। সেদিন রাত্রিবেলা প্রিয়াঙ্কাও ছাদে চলে যায়। সে ছাদের কোনায় পড়ে থাকা একটা পুরানো তার জোগাড় করে। সেই তার দিয়ে প্রিয়াঙ্কা টিনা দেবীর বাড়ির ইলেকট্রিকের লাইনের সঙ্গে সেই তার যুক্ত করে দেয়। এভাবে সে যখন বিদ্যুৎ চুরি করার জন্য হুক তৈরি করে, তখন সে মনে মনে খুবই আনন্দিত হয়। টিনা কাকিমার ইলেকট্রিকের তারটা অনেক উপরে, তাই টিনা কাকিমা চাইলেও জীবনে কিছু বুঝতে পারবে না যে আমি এরকম বিদ্যুৎ চুরি করার জন্য ওদের বাড়ির বিদ্যুতের তারের সঙ্গে হুক করেছি। এবার আমার শ্বশুর বাড়িতেও মনে সুখে এসি পাখা লাইট ফ্যান সব চলবে, তাহলে গরমে আমাদের আর কষ্ট পেতে হবে না। এই ভেবে প্রিয়াঙ্কা আনন্দে নেচে ওঠে। সে তার শাশুড়ি মা এবং ননদের ঘরে গিয়ে এসি পাখা সমস্ত কিছু চালিয়ে দেয়। নিজের ঘরে গিয়েও সে এসি চালিয়ে শুয়ে পড়ে। কিন্তু এমন সময় হঠাৎই সাবিত্রী দেবীর ঘুম ভেঙে যায়। আর সে যখন বুঝতে পারে প্রত্যেকটা ঘরে এসি এবং পাখা চলছে, তখন তার প্রাণ একেবারে হাতে চলে আসে। সে যখন সব ঘরে গিয়ে পাখা এবং এসির সুইচ নিভিয়ে দেবে, তখন
আরে মা, আপনাকে আর বিদ্যুতের অতিরিক্ত খরচা নিয়ে চিন্তা করতে হবে না, কারণ আমি টিনা কাকিমার বাড়ির ইলেকট্রিকের তারের সাথে আমাদের বাড়ির ইলেকট্রিকের লাইন ট্যাপ করে নিয়েছি। আমাদের বাড়িতে যতই লাইট, ফ্যান, এসি, ফ্রিজ চলুক না কেন, আমাদের কোনো টাকা দিতে হবে না, সব টাকা আমাদের প্রতিবেশীদের ঘাড়ে চেপে যাবে। ও মা, তাই নাকি? তাহলে তো দারুণ ব্যাপার, কিন্তু টিনা যদি বুঝতে পারে তাহলে কিন্তু খুব ঝগড়া করবে। অবশ্য ওরা অত খেয়াল করবে না, কারণ ওদের তো প্রচুর টাকা। তোমার বুদ্ধিতে কিন্তু এই গরমে আমরা বেঁচে গেলাম বৌমা। সত্যি গরমের মধ্যে ফ্যান কিংবা এসি না চালিয়ে থাকাই যায় না। যাই, ঘরে গিয়ে আরাম করে সারা রাত এসি চালিয়ে ঘুমাই। এই বলে সাবিত্রী দেবী ঘরে গিয়ে এসি চালিয়ে ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের বাড়িতে প্রত্যেক দিন সারাদিনের মতো এসি, পাখা, ফ্রিজ ইত্যাদি চালানো হয়। এমনকি দিনের বেলাতেও আলো জ্বালিয়ে রাখা হয়। কিন্তু সেই ব্যাপারটা দেখে পাড়া প্রতিবেশী প্রত্যেকেই খুবই অবাক হয়। একদিন যখন সাবিত্রী দেবী বাজারে যায় তখন, কিরে সাবিত্রী, তোদের কি ব্যাপার বলতো? বাড়িতে নতুন বউ আসার পর তোদের তো দেখছি সব চালচলন বদলে গেছে। আরে সন্ধ্যাবেলাতেও তো ঘরের আলো নিভিয়ে বসে থাকতিস তোরা। সারা পাড়ায় সবাই এসি চালায়, ফ্যান চালায়, আরাম করে, আর তোরা তো হাত পাখা দিয়ে হাওয়া খাস, না হলে ছাদে বসে থাকিস। কিন্তু এখন বাড়িতে নতুন বউ আসার পর তোদের বাড়িতে তো দিনের বেলাতেও আলো জ্বলে, সারাদিন এসি চলে। ভালো ভালো, তোর বিদ্যুতের বিল বাঁচানোর কিপটামি তাহলে কমেছে। বেকার কথা বলিস না, আমি মোটেই কিপটা নয়, আর অযথা কারেন্ট পুড়িয়ে আমি বিদ্যুতের বিল বাড়াতে পছন্দ করি না। কিন্তু এখন খুব গরম পড়েছে, আর আমার বৌমারও গরমে কষ্ট হয়, তাই আমরা সবসময় এসি, পাখা, ফ্রিজ চালিয়ে রাখি। এই বলে সাবিত্রী দেবী সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে প্রায় 1 মাস কেটে যায়। কিন্তু যেদিন ইলেকট্রিকের লোকেরা মিটার দেখতে আসে, সেদিন প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা তাড়াতাড়ি করে ছাদে চলে যায়, কারণ ইলেকট্রিকের লোকেরা আসলে বুঝতে পেরে যাবে যে তারা ট্যাপ করে বিদ্যুৎ চুরি করে আলো জ্বালায়। মা, এখনই আমাদের হুকটা খুলে ফেলতে হবে, না হলে একবার যদি ধরা পড়ে যায় তাহলে কিন্তু কেস খেয়ে যাব। বিদ্যুতের লোকেরা বাড়ি বাড়ি গিয়ে মিটার দেখে এবং ইলেকট্রিকের লাইন ট্যাপ হয় কিনা খুঁজতে শুরু করে। এমন সময় তারা যখন টিনা দেবী এবং সাবিত্রী দেবীর বাড়িতে মিটার দেখতে যায়, ইতিমধ্যে প্রিয়াঙ্কা হুক করা লাইন খুলে ফেলে ছাদ থেকে পালিয়ে যায়, যার ফলে ইলেকট্রিক অফিসের লোকজন কিছুই বুঝতে পারে না। তারা মিটারের রিডিং নিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু ঠিক কিছুদিন পর যখন ইলেকট্রিকের বিল আসে, তখন টিনা দেবী এবং তার পরিবারে 20,000 টাকা বিল পাঠানো হয়। এ কি, 20,000 টাকা বিল এসেছে মানে? আমার ঘরে আর আমার ছেলে বউয়ের ঘরে তো এসি খারাপ ছিল, তাই এই মাসে আমরা প্রত্যেক দিন আমার মেয়ের ঘরে ঘুমিয়েছি। দুটো এসি খারাপ থাকার পরেও 20,000 টাকা বিল? আমার কিন্তু খুব ঘোটালা মনে হচ্ছে। এই বলে টিনা দেবী যখন বারান্দায় যায়, সে দেখে প্রিয়াঙ্কা এবং তার শাশুড়ি মা বারান্দায় ইলেকট্রিক বিল নিয়ে দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের মুখে কোনো চিন্তার ভাঁজ নেই। কিরে, তোরা তো সারা মাস ভালোই এসি চালিয়েছিস, কত টাকা বিল এসেছে তোদের? না রে, আমাদের সেরকম একটা খুব বেশি বিল আসেনি। এর আগে 500 টাকা করে বিল আসতো, এখন 700 টাকা এসেছে। কিন্তু তোর চিৎকার চেঁচামেচিতে বুঝতে পেরেছি তোদের অনেক টাকা বিল এসেছে। তোর তো অনেক টাকা, তাই দিয়ে দিবি, কি আছে? আসলে কি বলুন তো কাকিমা, আমি বাপের বাড়ি থেকে যে এসি, টিভি, পাখা, ফ্রিজগুলো নিয়ে এসেছি, সেগুলো সব নতুন পদ্ধতিতে ইলেকট্রিক বাঁচানোর জন্যই তৈরি হয়েছে, তাই আমাদের বেশি টাকা বিদ্যুতের বিল দিতে হবে না। প্রিয়াঙ্কার মুখে এমন কথা শুনে টিনা দেবীর খুবই সন্দেহ হয়। আমার খুব সন্দেহ হচ্ছে, নিশ্চয়ই এই বউ শাশুড়ি মা কিছু তো একটা কাণ্ড ঘটিয়েছে, না হলে ওরা সারা মাস সারাদিন ইলেকট্রিক পুড়িয়েছে, কিন্তু ওদের বেশি টাকা বিল আসেনি, আর এদিকে আমার সামনে কম টাকা ইলেকট্রিক বিল ফ্লেক্স করে চলে গেল। সাবিত্রীকে আমার মোটেই বিশ্বাস হয় না। সেদিনই রাত্রিবেলা প্রিয়াঙ্কা আবার ছাদে উঠে পড়ে, কিন্তু তখন সাবিত্রী দেবীও তার সাথে থাকে, কারণ সে তার বৌমার কাছ থেকে বিদ্যুৎ চুরির বিষয়টা বুঝে নিতে চায়। মা, এতদিন আমরা টিনা কাকিমার বাড়ি থেকে বিদ্যুৎ চুরি করেছি, তাই আজকে আর ওদের বাড়ির ইলেকট্রিকের তারের সাথে হুক করলে হবে না। এবার আমাদের বাড়ির বাদিকে সরলা কাকিমারা থাকে, ওদের বাড়ির ইলেকট্রিক লাইনের সাথে ট্যাপ করে আমরা বিদ্যুৎ চুরি করব। এভাবেই দেখতে দেখতে কিছুদিন পেরিয়ে যায়। কিছুদিনের মধ্যে সাবিত্রী দেবী তাদের ড্রয়িং রুম, বাথরুম, রান্নাঘর, এমনকি একতলা থেকে দোতলায় ওঠার সিঁড়িতেও এসি লাগিয়ে দেয়, কারণ তাকে একটা টাকাও বিদ্যুতের বিল দিতে হয় না। বাড়ির চারিদিকে তাদের এসি বসানোর কাণ্ড দেখে পাড়ার লোকজন ভীষণই অবাক হয়।
দেখতে দেখতে 1 মাস পেরিয়ে গেলে সরলা দেবীর বাড়িতে এবার 30,000 টাকা বিল আসে। টিনা, কিছুদিন আগে তোর 20,000 টাকা বিল এসেছিল তো, এখন আবার আমার 30,000 টাকা বিল এসেছে, কিন্তু আমি ব্যাপারটা কিছুই বুঝতে পারছি না। সাবিত্রী এত বেশি এসি চালাচ্ছে, এত কারেন্ট পোড়াচ্ছে, তবুও গরমকালে ওদের 700 টাকার বেশি বিল আসছে না কেন? হ্যাঁ, আমারও ব্যাপারটা নিয়ে ভীষণই সন্দেহ হচ্ছে। আমি এখনই একবার কারেন্টের অফিসে ফোন করব, তারপর ওখান থেকে লোক এসে দেখবে যে আমাদের বাড়িতে এত ইলেকট্রিকের বিল আসছে কেন। ঠিক বলেছিস, কারণ দেখ না, ওই কিপ্টে সাবিত্রী ওর ছেলে বৌমা স্বামী মেয়েকে নিয়ে বাইরে গেছে, কিন্তু বাড়ির পাখা এসি লাইট সব চলছে। ওদের থেকে তো এটা আশা করা যায় না, জানিস তো। বিশেষ করে ওর নতুন বৌমা আসার পরে আমরা এই জিনিসটা লক্ষ্য করছি। এই শুনে টিনা দেবী তখনই কারেন্টের অফিসে ফোন করে। এমন সময় কারেন্টের অফিস থেকে সেখানে লোক চলে আসে। তারা ভালো করে টিনা দেবী এবং সরলা দেবীর মিটার দেখতে শুরু করে। তারা দেখে যে মিনিটে মিনিটে তাদের কারেন্টের বিল বাড়তেই থাকছে। এখন তারা চারিদিকে ইলেকট্রিক লাইন ভালো করে ইন্সপেকশন করে। এমন সময় তারা দেখে যে সাবিত্রী দেবীর বাড়ির ছাদের উপর থেকে টিনা দেবী এবং সরলা দেবীর বিদ্যুতের লাইনের সঙ্গে বিদ্যুৎ চুরি করার জন্য ট্যাপ করা হয়েছে। সেই ব্যাপারটা যখন পাড়ার লোকেরা জানতে পারে, তখন তারা খুবই অবাক হয়। কিছুক্ষণের মধ্যেই সাবিত্রী দেবী এবং তার পরিবার যখন বাড়িতে ফিরে আসে, তখন পাড়ার লোকেরা তাদেরকে নানান রকম প্রশ্ন করতে শুরু করে দেয়। এমন সময় প্রিয়াঙ্কা এবং তার পরিবার ভয়ে ঘামতে শুরু করে। তোদের পেটে পেটে এত শয়তানি বুদ্ধি, তোরা আমাদের বাড়ি থেকে বিদ্যুৎ চুরি করার জন্য হুক করেছিস? বিশ্বাস কর, আমার কোনো দোষ নেই, এগুলো আমার বৌমার বুদ্ধি। একদম ফালতু কথা বলবেন না। হ্যাঁ, মানছি যে আমি বিদ্যুৎ চুরি করে শিখিয়েছি, কিন্তু কালকে রাত্রিবেলা আপনি ছাদে উঠে আপনার ঘরের এসির লাইনের সঙ্গে টিনা কাকিমাদের বাড়ির বিদ্যুতের লাইন ট্যাপ করেছেন। এভাবে সত্যি ঘটনা সবার সামনে চলে আসে, কিন্তু প্রিয়াঙ্কা ও তার পরিবারকে কেউ বাঁচাতে পারে না। এরকম বিদ্যুৎ চুরি করার জন্য তাদেরকে 1 লক্ষ টাকা জরিমানা দিতে হয়। আজকে মধুমালা খুব খুশি ছিল। গর্বে তার বুক ফুলে উঠেছিল, কারণ তার 2 মেয়ে রিয়া ও প্রিয়া বিএসএফ এ আর্মিতে জয়েন করতে সক্ষম হয়েছিল। সোনপুর গ্রামের সকলেই এক এক করে মধুমালার ছোট্ট কুড়ে ঘরে এসে তাকে এবং তার মেয়েদের অভিনন্দন জানাচ্ছিল। মধুমালা, তোর তো কপাল খুলে গেল, তোর জীবন উপরওয়ালা খুশিতে ভরিয়ে দিল। তো তোর 2 মেয়ে আর্মি হয়ে গেল। হ্যাঁ, আমরা তো বিশ্বাস করতে পারছি না এখনো, কি করে সম্ভব? যাক, যাই হোক না কেন, আমরা সবাই খুব খুশি হয়েছি। আমাদের গ্রামের মেয়েরা কিছু তো করে দেখিয়েছে। হ্যাঁ দিদি, বাবা মা মরা মেয়ে কত কষ্ট করে মানুষ হয়েছে, আর আজকে এরা আমাদের দেশের গৌরবে পরিণত হয়েছে। রিয়া আর প্রিয়া, তোমাদের দুজনকেই অনেক অনেক অভিনন্দন আর ভালোবাসা জানাই আমাদের তরফ থেকে। সকলের মুখে নিজের মেয়েদের প্রশংসাসূচক কথা শুনে মধুমালা খুব খুশি হয়, কিন্তু সে মনে মনে খুবই অবাকও হচ্ছিল। কারণ আজকে তার বাড়িতে এসে যারা অভিনন্দন জানাচ্ছে, একটা সময় তার 2 মেয়েকে নিয়ে তারাই অনেক আজে বাজে মন্তব্য করত। তাদের শান্তিতে বসবাসও করতে দিত না। সবাই সেখান থেকে চলে গেলে রিয়া বলে, মা, তুমি কি ভাবছো? আজকে খুশির দিনে তোমার মন খারাপ কেন? বুঝেছি আমি, মা, আমরা তোমাকে ছেড়ে কদিন পর ট্রেনিং এ চলে যাব, তাই তোমার মন খারাপ, তাই না? না রে মা, সেটা নয়। আমি ভাবছি যে একদিন যারা আমাদেরকে কত ছোট করেছে, কত অপমান করেছে, আর আজকে তারা এত তাড়াতাড়ি পাল্টে গেল। আমার মেয়ে হয়েছিল বলে কত কেউ কত কিছু বলতো, আমার এখনো সব মনে আছে। এমনকি তোর নিচের ঠাকুমাও আমার উপর খুব অত্যাচার করেছে। মধুমালা তাদের পুরানো দিনের কথা মনে করতে শুরু করে। অনেক বছর আগের কথা। মধুমালা তার বর কালীচরণ এবং শাশুড়ি মা কমলা দেবীর সঙ্গে বাস করত। কালীচরণ তাদের গ্রামে অন্য লোকের জমিতে চাষ করত। কালীচরণ এবং তার মা কমলা দেবী দুজনেই সবসময় মধুমালার কাছে পুত্র সন্তানের আশা করত, কিন্তু মধুমালা একদিন একসঙ্গে 2 যমজ মেয়ের জন্ম দেয়। এই দেখে কালীচরণ এবং কমলা দুজনেই খুব রেগে যায়। এই মুখ পুরি, তোকে বলেছি না আমার মেয়ে পছন্দ না, আর তুই সেই মেয়ের জন্মই দিলি, তাও আবার একটা নয় দুটো।
এর জন্য তো আমার চিন্তায় মাথা খারাপ হয়ে যাচ্ছে। এমনিতেই আমার ছেলের ইনকাম খুব কম, আমাদেরই পেট চলে না, তার উপর দুটো মেয়েকে জন্ম দিলি। হ্যাঁ, এদের ভরণ পোষণের দায়িত্ব কে নেবে এবার বল? তোমরা এমন করে বলছো কেন? উপরওয়ালা আমাকে দুটো মেয়ে দিয়েছে, নিশ্চয়ই ভালো কিছু ভেবেই দিয়েছে। আর এতে আমার কি দোষ বলো? তোরই দোষ সব। তুই একজন অপয়া, বুঝেছিস? এবার দুটো মেয়ের বিয়ে দিবি কি করে সেই চিন্তা কর। আমাদের গরিবের ঘরে ছেলের দরকার ছিল, ছেলেটা বড় হয়ে টাকা ইনকাম করতে পারতো, আমাদের সংসারের অভাব মিটতো। কিন্তু তা নয়, দুটো মেয়ের জন্ম দিয়ে তুই তো আরো খরচ বাড়িয়ে দিলি। এই কান খুলে শুনে রাখ, আমি তোর এই দুই মেয়েকে নিজের মেয়ে বলে মনে করবো না কোনোদিনও। তুই এদের জন্ম দিয়েছিস আর তুই এদের মানুষ করবি, আমি এদের কোনো রকমের দায়িত্ব নিতে পারবো না, বলে দিলাম। ছি, তোমার মতো বাবা থাকার চেয়ে না থাকা অনেক ভালো। ঠিক আছে, আমার মেয়েদের নিয়ে তোমাকে ভাবতে হবে না কিছু, আমি নিজে খেটে আমার মেয়েদের মানুষ করব। মধুমালা খুব ভালো করেই কালীচরণকে চিনত। কালীচরণ একবার যেটা বলে দিত সে সেটা করেই দেখাতো। কালীচরণ এতটাই নির্দয় ছিল যে তার মেয়েদের মুখ পর্যন্ত সে একবারের জন্য দর্শন করত না। তাই মধুমালা তার দুই মেয়েকে মানুষ করার জন্য মাঠে কাজে যাবে বলে ঠিক করে। মা, আমি মাঠে কাজে যাচ্ছি, বাচ্চাদের দুধ শেষ হয়ে গেছে, তুমি একটু ওদেরকে তোমার কাছে রাখো না, আমি বিকেলে চলে আসব। হ্যাঁ, আমাকে কি তুই চাকর মনে করেছিস? তোর মেয়েদের আমি কেন দেখতে যাব? হ্যাঁ, তবে যদি ছেলে হতো আমি অবশ্যই দেখতাম। তোর মেয়ে তুই কি করবি বুঝে নে, ওদের নিয়ে কাজে যা, আর না হলে ফেলে রেখে যা, কেঁদে কেঁদে মরে যাক। মধুমালা এটা শুনে খুবই কষ্ট পায়, তাই সে তার বাচ্চা মেয়ে দুটোকে কোলে করে নিয়েই মাঠে কাজ করতে চলে যায়। সে মাঠে ঘাসের উপর তার মেয়ে দুটোকে শুইয়ে দিয়ে কাজ করতে শুরু করে। কিছুক্ষণ পর পর তার মেয়েরা কাঁদলে সে তাদেরকে দুধ খাইয়ে দিয়ে আবারও কাজ করত। এভাবেই দিন কাটছিল। একদিন হঠাৎ করে কালীচরণ কোনো রকম অসুখ বিসুখ ছাড়াই মারা যায়। দেখলি তো, আমি বলেছি না, তুই যেমন মুখ পুড়ে অপয়া, তোর মেয়ে দুটোও তেমনই অপয়া। এরা আমার ছেলেকে খেয়ে নিল। শয়তান মেয়ে, বেরিয়ে যা আমার বাড়ি থেকে, বেরিয়ে যা বলছি। আমি আমার বাড়িতে তোদের আর এক মুহূর্ত থাকতে দেব না। মধুমালা তার দুই মেয়েকে নিয়ে ওই গ্রামেই একটি ভাড়া বাড়িতে থাকতে শুরু করে। সে দিনমজুরের কাজ করে তার মেয়েদের পড়াশোনা করাতো। আস্তে আস্তে তার মেয়েরা বড় হয়ে ওঠে। এখন তারা ক্লাস 10-এ পড়ে। যেহেতু তাদের ঘরে কোনো গার্জেন ছিল না, অর্থাৎ কোনো পুরুষ মানুষ না থাকায় পাড়ার সবাই তাদের উপর আধিপত্য কায়েম করার চেষ্টা করত। পাড়ার ছেলেরা লোকেরা মধুমালার দুই মেয়ের দিকে বাজে নজরে দেখত। এই মধুমালা, তোর মেয়ের সঙ্গে আমার বিয়ে দিবি? হ্যাঁ, তোর মেয়েরা তো বেশ সুন্দর হয়েছে, আর আমার বউ তো আমাকে ছেড়ে চলে গেছে। তোর যে কোনো একটা মেয়ের সঙ্গে আমার বিয়ে দিয়ে দে না, আমি তোর মেয়েকে রানী করে ডাকবো, বুঝলি? কি ছি, লজ্জা করে না তোমার? আমার মেয়েরা তো তোমার মেয়ের বয়সী, আর তুমি ওদের বিয়ে করবে বলছো? কোনোদিনও না, চলে যাও এখান থেকে। আরে মধুমালা, বিয়ে দিয়ে দে না, তোর মাথা থেকে তো একটা আপদ বিদায় হবে। এমনিতেই তোদের খাওয়া হয় না, আর দুই মেয়ের বিয়ে দেওয়ার মতো ক্ষমতা কি তোর আছে নাকি? ফ্রিতে মদন যখন বিয়ে করতে চাইছে, দিয়ে দে না। আমি বললাম না কখনোই না, আমার মেয়ে আমি বুঝে নেব, আর ওরা আমার জন্য আপদ নয়, বুঝেছো তোমরা? ঠিক আছে, আমাকেও চিনিস না, আমি সুযোগের অপেক্ষাতেই রইলাম। তোর মেয়েদের আমি তুলে নিয়ে গিয়ে বিয়ে করব, দেখি তুই আমার কি করতে পারিস। এটা শুনে মধুমালা খুব ভয় পেয়ে যায়। শুধু মদন নয়, আরো অনেকেই তার মেয়েদের দিকে বাজে নজরে দেখত। মধুমালা তার মেয়েদের রক্ষা করার জন্য সব সময় তাদের সঙ্গেই থাকতো। সে প্রত্যেক দিন তার দুই মেয়েকে হাত ধরে স্কুলে দিয়ে আসতো, আবার স্কুল থেকে বাড়িও নিয়ে আসতো। ছুটির দিনে সে তার মেয়েদেরকে বাড়িতে একা কখনোই ছাড়তো না। সে তার মেয়েদের সঙ্গে করে মাঠে কাজেও নিয়ে যেত। এভাবেই 2 বছর কেটে যায়। একদিন, এই রিয়া, প্রিয়া, চল বাজার থেকে ঘুরে আসি, চাল ডাল সব শেষ হয়ে গেছে। মা, আমরা যাব না, তুমি একা যাও না। সব সময় তুমি আমাদের সঙ্গে করে নিয়ে যাও, আর আমাদেরকে কোথাও একা যেতে দাও না, ভালো লাগে না আমাদের এসব। হ্যাঁ মা, আমরা কি আর এখনো বাচ্চা নাকি যে তুমি আমাদের সঙ্গে এমন করো? আমরা তো বড় হয়ে গেছি। তুমি যাও, আমরা যাব না তোমার সঙ্গে, আমরা এখন পড়াশোনা করব। এটা শুনে মধুমালা খুব রেগে যায়। ও,
তোরা তাহলে বিরক্ত হয়ে উঠেছিস, তাই তো? আমি যা করি তোদের ভালোর জন্যই করি। তোদের মাথার উপরে বাবার হাত নেই, তাই সবাই আমাদেরকে দুর্বল মনে করে। আমি সবাইকে দেখাতে চাই যে আমার মেয়েরা একা নয়। বাবা নেই তো কি হয়েছে, আমি তোদের সঙ্গে আছি। মধুমালা মন খারাপ করে একাই বাজারে চলে যায়। সে প্রথমবার তার মেয়েদের বাড়িতে একা রেখে বাইরে বেরিয়েছিল। তার খুব চিন্তা হচ্ছিল বলে সে খুব তাড়াতাড়ি করে কেনাকাটা করছিল। এদিকে মদন সুযোগ বুঝে টাকা খাইয়ে কয়েকটা লোককে মধুমালার বাড়িতে পাঠিয়ে দেয় রিয়া ও প্রিয়াকে তুলে নিয়ে যাওয়ার জন্য। লোকগুলো এসে দরজা নক করলে রিয়া ও প্রিয়া দরজা খোলে। তোমরা কারা? কাকে চাই? লোকগুলো কোনো কথা না বলে জোর করে রিয়া ও প্রিয়ার হাত ধরে টানতে টানতে বাড়ির বাইরে বের করে নিয়ে আসে। হাত ছাড়ো বলছি, হাত ছাড়ো আমাদের। কি চাই তোমাদের? কোথায় নিয়ে যাচ্ছ আমাদের? এই একদম মুখ বন্ধ রাখ। মদন বাবু তোদের দুই বোনকে তুলে নিয়ে যেতে বলেছে। চল চল, আজকে মদন তোদের দুই বোনকেই একসঙ্গে বিয়ে করবে। এটা শুনে রিয়া ও প্রিয়া খুব রেগে যায় এবং দুই বোন মিলে খুব মারধর করতে শুরু করে। গ্রামের সকলে ভিড় করে এই দৃশ্য দেখতে থাকে। আরে বাবারে, এরা মেয়ে নাকি গুন্ডা? কত মারবি রে? হ্যাঁ, ছেড়ে দে, এবার মরে যাবে তো। এমন মার কেউ মারে নাকি কাউকে? তুমি মাঝখানে আসবে না কাকি, না হলে তোমাকেও ছাড়বো না। আমাদের কি মনে করো তোমরা? হ্যাঁ, আমাদের বাবা নেই, আমরা গরিব বলে আমাদের সঙ্গে যা ইচ্ছে তাই করবে? আমরা মেয়ে হতে পারি কিন্তু দুর্বল নই। না না, তোমরা খুব ভালো কাজ করেছো। এদের সাথে এমনই হওয়া উচিত ছিল। বাবারে বাবা, তোদের গায়ে কি শক্তি রে! নুন ভাত শুকনো রুটি খেয়ে এত শক্তি তোরা পেলি কোথায়? তোদের তো আর্মিতে থাকার দরকার ছিল, এখানে নয়। ততক্ষণে সেখানে মধুমালা চলে আসে। তাদের বাড়ির সামনে অনেক ভিড় দেখে সে খুব ভয় পেয়ে গিয়েছিল। দুই মেয়েকে সুরক্ষিত দেখে সে মনে মনে স্বস্তি পায়। সেদিন থেকে সে তার মেয়েদের আরো চোখে চোখে রাখবে বলে ঠিক করে। কিন্তু রিয়া আর প্রিয়ার মাথায় তখন অন্য কিছুই চলছিল। এই প্রিয়া, দেখেছিস, পাড়ার সবাই বলছিল আমাদের আর্মি হওয়া উচিত। এই প্রিয়া, আমরা যদি সত্যিকারের আর্মি হতে পারি কেমন হবে রে? কিন্তু আর্মি কিভাবে হওয়া যায় তুই জানিস? আসতে বল দিদি, মা শুনলে বকবে। আমি জানি না তো, কিন্তু আমাদের পাড়ার রামচরণ দাদু আছে না, ওই দাদু আগে আর্মিতে ছিল, এখন বয়স হয়ে গেছে বলে রিটায়ার হয়ে গেছে। ওই দাদু আমাদেরকে সব বলতে পারবে। দুই বোন দেখে যে তাদের মা তখন ঘুমাচ্ছে। তারা তাদের মাকে কিছু না জানিয়েই রামচরণ বাবুর কাছে চলে যায়। রামচরণ বাবু তাদের দুজনকে সবকিছু বুঝিয়ে বলে। পরের দিনকেই তারা বাজার থেকে খবরের কাগজ কিনে নিয়ে আসে। তারা রোজ খবরের কাগজ পড়তে শুরু করে। একদিন তারা দেখে যে আর্মিতে ভর্তির ফর্ম বেরিয়েছে। দুই বোন অনেক ভয়ে ভয়ে তাদের মায়ের কাছে এসে আর্মির ফর্ম ফিল আপ করার কথা বললে মধুমালা খুব রেগে যায়। তোরা কি পাগল হয়ে গেছিস নাকি? কোনোদিনও না। আর্মিতে যাবি আর তারপর হাত পা ভেঙে ঘরে বসে থাকবি, তখন কি হবে? তোদেরকে কেউ বিয়ে করবে নাকি? আমি যখন থাকবো না তখন তোদের কি হবে? আর তাছাড়া আর্মিতে যেসব মেয়েরা থাকে তাদের কেউ বিয়েও করে না। মা, আমরা বিয়ে করতেও চাই না, আমরা আর্মি হতে চাই। মা, রাজি হয়ে যাও না প্লিজ। আমরা দেশের জন্য কিছু করতে চাই, আমরা মাথা উঁচু করে বাঁচতে চাই। মা। মধুমালা কিছুতেই রাজি হয় না, কিন্তু দুই বোন উঠতে বসতে সবসময় তাদের মায়ের কাছে অনুরোধ করতে থাকে। অবশেষে মধুমালা তাদের দুজনকে নিয়ে গিয়ে আর্মির ফর্ম ফিল আপ করে দেয় এবং তাদের পড়াশোনা করার জন্য বইও কিনে দেয়। দুই মেয়ে মন দিয়ে পড়াশোনা করে পরীক্ষা পাশ করে। তারা ফিজিক্যাল পরীক্ষাও ক্লিয়ার করে দেয়। এবার শুধু দুই বোনের চিঠির অপেক্ষা ছিল। কয়েক মাসের মধ্যেই একদিন পোস্টমাস্টার এসে বিএসএফ আর্মিতে জয়েন করার চিঠি দিয়ে যায়। দুই বোন আনন্দে লাফিয়ে ওঠে। এই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়ে। সবাই এক এক করে তাদের বাড়িতে এসে অভিনন্দন জানাতে শুরু করে। এভাবে মধুমালার মতো এক গরিব মা তার দুই মেয়েকে দেশের গর্বে পরিণত করতে সক্ষম হয়েছিল। তাদের সম্মান বহু গুণে বেড়ে গিয়েছিল। ট্রেনিং শেষ করার পর তারা আর্মিতে জয়েন করে। এখন তাদের দুই বোনকে দেখলে কেউ আর খারাপ চোখে দেখার সাহস পেত না, বরং তাদেরকে দেখে সবাই স্যালুট করে।